মডেল মানে যে আমি যদি ইনিশিয়ালি বলি যে তোমাকে কিছু জিনিস দিলাম, ব্যাড অর গুড, তুমি এটাকে ব্যাড আর গুডে কনভার্ট করতে পারো, হুইচ ওয়ান ইজ ব্যাড হুইচ ওয়ান ইজ গুড, এটা ডিফাইন করতে পারো। তার মানে একটা লাইন দিয়ে বাউন্ডারি দিবা, লাইন দিয়ে কি করবা, তুমি একটা বাউন্ডারি দিবা। তাহলে এইটা হলো একটা ব্যাড অর গুড। তাহলে আমাদের সবকিছুতেই ক্লাসে স্টুডেন্ট তাহলে আমরা যেটা বললাম যে দুইটা ক্লাসে ভাগ করা যায়। তাহলে দুইটা ক্লাসে ভাগ করলে আমার সুবিধাটা কি? আমি যদি দুইটা ক্লাসে ভাগ করি সুবিধাটা কি বলো তো একজন। স্যার ক্লিয়ার কাট একটা রেজাল্ট পাচ্ছি যে হয় খারাপ বা ভালো। আচ্ছা, দুইটা ক্লাসে দেখো, ভালো আর খারাপের যদি আমি দুইটা ক্লাস পেয়ে যাই, এরপরে একটা ক্লাস থেকে আমি ওর সুপেরিয়রিটিটা আমি বের করতে পারবো। তার মানে আমার ইনিশিয়ালি এটা দরকার, ক্লাস্টার। যেমন ধরো এই ক্লাস্টারটা আমার সবচেয়ে বেশি কোথায় কাজে লাগে, এই ক্লাস্টারটা আমার সবচেয়ে বেশি কোথায় কাজে লাগে জানো? মেডিকেল সায়েন্সে কাজে লাগে। তুমি ডক্টরের কাছে যাও, বলে তোমার জ্বর আসছে কি আসে নাই, দুইটা ক্লাস না নাকি মাল্টিপল ক্লাস? না স্যার, দুইটা। তুমি কোভিড পজিটিভ আর নেগেটিভ, কয়টা ক্লাস? দুইটা। দুইটা। ডেঙ্গু পজিটিভ আর নেগেটিভ, কয়টা ক্লাস? দুইটা। দুইটা। তার মানে মেডিকেল সায়েন্সে আমার এই ক্লাসিফিকেশন গুলো সবচেয়ে বেশি কাজে লাগে। এই ক্যান্সার ডায়াগনোসিস, লাং ক্যান্সার ডায়াগনোসিস, কোভিড টেস্টিং, ইন দ্যাট কেস মেশিন লার্নিং ইজ ভেরি মাচ অ্যাপ্রোপ্রিয়েট এবং অনেক টাইম কনজিউমিং হয় নরমালি, ম্যানুয়ালি যদি করতে হয়, বাট মেশিনের উপর যদি ডিপেন্ড করো তাহলে এটা অনেক ইজি এবং অল্প সময়ে সাকসেসফুলি করা যায়। তাহলে এইটাই হলো ক্লাসিফায়ার। তাই এই ক্লাসিফায়ারটা যখন করে তখন তাকে কি করা হয়, যে কিছু ডেটা দিয়ে ট্রেনিং করানো হয়। ট্রেনিং মানে হলো যে তোমাদের আমি আজকে পড়াচ্ছি, পরীক্ষা নেব, যেগুলো পড়াচ্ছি সেগুলো থেকে কোশ্চেন করব না, কোশ্চেন বাইরে থেকে করব, বা ওই বাইরের একটা এক্সাম্পল দিয়ে কোশ্চেন করব। তাহলে দিস ইজ কল দা, একটা হলো ট্রেনিং আর একটা হলো টেস্টিং। তাহলে নর্মালি এই যে আমি নেপ বায়াস পড়াবো, আজকে একটা প্রবলেমও দেখাবো, সেই প্রবলেমের সিমিলার একটা প্রবলেম দিয়ে তোমাদের পরীক্ষা নিব। তাইলে এই যে ওয়েটা, ওয়ে অফ লার্নিং আর ওয়ে অফ টেস্টিং, তাহলে দিস ইজ সিমিলার টু মেশিন লার্নিং। তার মানে তোমরা নিজেরাই একটা মেশিন লার্নিং এর এজেন্ট, তোমরা নিজেরাই একটা মেশিন লার্নিং এর এজেন্ট, যারা ট্রেনিং হবা এবং পরে তোমাদেরকে টেস্টও করা হবে বাই কোশ্চেন। তাহলে মেশিন লার্নিং এ আমাদের মেইন রিসোর্সটাই হলো ডেটা। মেশিন লার্নিং এর আমাদের মেইন রিসোর্সটাই হলো ডেটা। এই ডেটার উপর বেস করে মেশিনটা লার্ন করবে, বা লার্ন করা মানে তুমি মেশিনকে ট্রেনিং করাবা। মেশিন নিজে নিজেও লার্ন করতে পারে, আবার তুমিও লার্ন করাতে পারো। এখন মেশিন আবার নিজে নিজে লার্ন করে কেমনে? আমি যদি তোমার কথাই বলি, তুমি কি নিজে নিজে লার্ন করো? তুমি কি নিজে নিজে লার্ন করো? স্যার নিজেই তো করি। হুম? স্যার নিজেই তো করি। জি স্যার, জি স্যার। নিজে করো। নিজে আসলে তুমি নিজে নিজে, মেশিন নিজে নিজে লার্ন করে, তার একটা গাইড থাকে, সুপারভাইজার থাকে। ছোটবেলা যখন হাঁটতে শিখছিলা তখন তোমার মা বাবা ছিল তোমার সুপারভাইজার, যে তোমাকে বলেছে কিভাবে কোন কাজ করতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ তোমার সুপারভাইজার ছিল, কখনো মা বাবা, কখনো দাদা দাদি, কখনো নানা নানি, কখনো স্কুলের টিচার, কখনো কলেজের টিচার, জাস্ট একটা গাইড।
যে তারা তোমাকে পাথটা দেখিয়ে দিয়েছে। এখন তুমি কতটুক শিখছো পড়ছো সেটা কিন্তু তোমার নিজে নিজে। তার মানে তোমার কিন্তু মাস্ট হ্যাভ এ গাইড। যখন তোমার কোনো একটা গাইড থাকবে তখন সেটা হলো যে একটা সুপারভাইজারি লার্নিং। তার মানে লার্ন করবা নিজে নিজে, গাইডটা হলো সুপারভাইজার। কিরকম? তোমাকে আমি বললাম হ্যাঁ আজকে যেটা পড়াচ্ছি এখান থেকে 10% কোশ্চেন আসবে, তার মানে তুমি তো ধুমসে পড়াশোনা করবা, বিকজ এখানে 10% মার্ক থাকবে। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু লার্ন ফর দ্য গেটিং 10% মার্ক। এই যে একটা গোল, তাহলে সুপারভাইজার একটা গোল সেট করে দেয়, আর সেই গোলে যাওয়ার দায়িত্ব প্রত্যেকটা নিউরাল নেটওয়ার্কে, প্রত্যেকটা সিস্টেমের। তাই তুমি ইটসেলফ ইজ এ সিস্টেম, ইউ আর ইটসেলফ ইজ এ সিস্টেম, যেটা তোমাদেরকে একটা সুপারভাইজার, আমি বলে দিলাম যেটা ধরো আমি তোমাদের এই কোর্সের সুপারভাইজার, জাস্ট লাইক দিস। এখন তোমরা আরেকটাও জানো আনসুপারভাইজ লার্নিং, যেখানে কোনো সুপারভাইজার থাকে না। সেটা আবার কিরকম? যে লার্নিং এর সুপারভাইজার থাকে না, এখানে যেমন আমি বললাম যে তুমি এইটা পড়বা, তো যেটা সুপারভাইজার থাকে না সেটা কি হবে বলতো? যে লার্নিং এর সেলফ সুপারভাইজার লার্নিং করতে হবে। স্যার নিজে নিজে শিখবে। নিজে নিজে শিখবে, নিজে নিজে শিখবে। যদি গোল না থাকে তুমি নিজে নিজে শিখবা? যদি কোনো গোল না থাকে তুমি নিজে নিজে করবা? স্যার নিজে নিজে তখন একটা স্যার গোল ক্লাসে সেট ভাগ করতে করে হবে। নেবে স্যার। না, তোমার যদি কোনো উদ্দেশ্য না থাকে তুমি শিখে কি করবা, তাই না? জি হ্যাঁ, স্যার। জি স্যার। এরপরও মানুষ শিখবে। কোনো গোল না থাকলে তোমরা যে গেম খেলো, তোমাদের কি কেউ বলে দেয় যে এই গেমটা খেলো? না স্যার। তোমার বাসায় যারা ছোট বাচ্চা আছে বা ভাই বোন আছে, ওরা যে গেম খেলে কেউ কি বলে? সবাই বলে পড়তে, তারপর ওরা গেম খেলে, খেলে না? জি স্যার। তো এটা কি সুপারভাইজ লার্নিং না আনসুপারভাইজ লার্নিং? আনসুপারভাইজ লার্নিং। এটা কোনো লার্নিংই না, জি স্যার। এটা কোনো লার্নিংই না। সুপারভাইজার লার্নিংও না, আনসুপারভাইজ লার্নিংও না। তাহলে সুপারভাইজ লার্নিং এ হলো যে তোমার কিছু কিছু ক্লু থাকে, আর আনসুপারভাইজ লার্নিং হলো কোনো ক্লু থাকে না। যেহেতু ক্লু থাকে না, তার মানে সেখানে কোনো গোলও, তুমি স্পেসিফিক কোনো গোলও থাকবে না। এই জন্য তখন কি করা হবে? ওই লার্ন করে ক্লাস্টার করতে পারবে। ও লার্ন করে কি করবে? ক্লাস্টার করতে পারবে। লার্ন করে ক্লাসিফিকেশন করে ক্লাস্টার করতে পারবে। দ্যাট ইজ দ্য মেথড। ক্লাস্টার করতে হলে কি রকম? ধরো পৃথিবীতে তুমি কয় রকম মাছ চেনো বলো তো? স্যার দশ অনেক বারো রকম রকম। মাছ চেনো, নাম বলতে পারবা? বেশি না স্যার। বেশি না। জি স্যার। কিন্তু তুমি যদি একটা সি ফিড মানে সি ফিশ ইয়েতে যাও, শপে যাও, ওখানে দেখবে 100-200 রকমের মাছ আছে, সেইগুলা কিন্তু তুমি চিনতে পারবা না। তো এই ধরনের জিনিসগুলো যদি ক্লাসিফাই করতে চাও, তখন তোমাকে কোনো সুপারভাইজ লার্নিং দিয়ে মেথডে হবে না। তখন কি করবা? আনসুপারভাইজ। ওইটাকে সে ফিচার গুলো জেনারেট করবে নিজে নিজে। অর্থাৎ মেশিন যখন নিজে নিজেই কোনো ফিচার জেনারেট করে কাজ করে, তখন সেটাকে কি বলা হয়? আনসুপারভাইজ। তার মানে এখানে এই যে ফিচার বা ফিচার এক্সট্রাকশন, ফিচার সিলেকশন, অর্থাৎ সুপারভাইজ লার্নিং এ এই জিনিসগুলো তোমাকে ডিফাইন করে দিতে হয়। যে বলে দিল এটা ছাগল, এটা ভেড়া, এটা গরু, এটা মহিষ, তুমি আগে থেকে বলে দিলা। ও ট্রেনিং করার পর নতুন একটা ঘোড়া দিলে বলবে এটা এর মধ্যে আমি চিনি না, আর ছাগল দিলে বলবে এটা ছাগলের মধ্যে পড়তেছে, মহিষ দিলে বলবে মহিষের মধ্যে পড়তেছে, ব্যাপারটা এরকম। আর যদি আনসুপারভাইজড হইতো, তখন ছাগল ভেড়া মহিষ তুমি কিছুই দিবা না, তুমি কতগুলা ইমেজ বা কতগুলা ডেটা দিবা। সেই ডেটা থেকে ও যার যার সাথে যার ম্যাচ করে, ও বলবে যে এখানে 50টা ছাগল আছে, 50টা মহিষ আছে, 20টা ঘোড়া আছে, এরকম ও মেশিনই তোমাকে আইডেন্টিফাই করে দিবে। তাই এইটার উপর বেস করেই কিছু মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর অ্যালগোরিদম ডিভাইড করা আছে, যে কোনগুলাতে আগে থেকে প্রি ডিফাইন্ড ফিচার বলে দিতে হবে আর কোনগুলাতে আগে থেকে ফিচার বলে দিতে হবে না। তাহলে তুমি তো ফিচার দিয়ে ফেললা, কিন্তু এখন তুমি যখন ক্লাসিফাই করবা তোমার কিন্তু নিজস্ব কিছু ম্যাথমেটিক্স লাগবে। তো তারই একটা ম্যাথমেটিক্স হলো যে নেইভ বায়াস অ্যালগোরিদম হতে পারে। এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়
লিনিয়ার রিগ্রেশন হতে পারে। তো এইটা যদি আমরা দেখি, যে in many dataset relationship between the attributes and a class variable is non-deterministic. Why? নন ডিটারমিনিস্টিক মানে সেটা আগে থেকে জানা যায় না। দুইটা রিজন হতে পারে। একটা হলো নয়েজি ডেটা, কনফাউন্ডিং অ্যান্ড ইন্টারাকশন অফ দ্য ফ্যাক্টর, আরটা রেলিভেন্ট ভেরিয়েবল নট ইনক্লুডেড ইন দ্য ডেটা। অনেক সময় রেলিভেন্ট ভেরিয়েবল থাকে না। তো রেলিভেন্ট ভেরিয়েবল না থাকলে সেটাকে বলা হয়, সেটাও একটা কারণ যে মেশিন লার্নিং দিয়ে এই ডেটাগুলা তোমাকে যেমন ধরো একটা সিনারিও, রিস্ক অফ হার্ট ডিজিজ বেসড অন ইন্ডিভিজুয়াল ডায়েট অ্যান্ড ওয়ার্কআউট ফ্রিকোয়েন্সি। যে তুমি হার্ট ডিজিজ বের করবা যেখানে তোমার দুইটা ডেটা প্যারামিটার দেওয়া আছে। এই যে দুইটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট গুলো হলো তোমার ফিচার। একটা হলো ইন্ডিভিজুয়াল ডায়েট, সে কি খাবার খায়, আর দুই নাম্বার হলো ওয়ার্কআউট ফ্রিকোয়েন্সি, সে মানে কি রকম এক্সারসাইজ করে। এই দুটার উপর বেস করে তুমি ডেটাটা নিবা। তাহলে এখানে দেখবা যে খাবারের মধ্যে এ লটস অফ ভেরিয়েন্ট আসবে, ওয়ার্কআউট ফ্রিকোয়েন্সির মধ্যে এ লটস অফ ফ্রিকোয়েন্সি পাবা, যে কেউ একদিন পর, কেউ 2 দিন পর, কেউ 2 ঘন্টা পর, এইরকম এ লটস অফ ফ্রিকোয়েন্সি পাবা। এখান থেকে তোমাকে আসলে ডেটাগুলো নিয়ে আসতে হবে। রিস্ক অফ হার্ট ডিজিজ বেসড অন ইন্ডিভিজুয়াল ডায়েট অ্যান্ড ওয়ার্কআউট ফ্রিকোয়েন্সি কিরকম হতে পারে সেটা? মোস্ট পিপল হু ওয়ার্ক আউট অ্যান্ড হ্যাভ এ হেলদি ডায়েট ডোন্ট গেট হার্ট ডিজিজ। এটা নর্মালি থাকে, বাট এই দুটো থাকলেই যে দেখা যাবে যে ডোন্ট গেট হার্ট ডিজিজ ইন দিস টাইম, এটা হয়তো দেখা যাবে যে 90%। 10% কেস তারা ঠিক মতো ওয়ার্কআউটও করে, হেলদি ডায়েটও নেয়, তারপরেও তাদের হার্ট ডিজিজ হতে পারে, এরকমও হতে পারে। Yet some healthy individuals still do smoking, alcohol abuse, এটা। তাহলে তুমি যদি দেখো মডেল প্রবাবিলিস্টিক রিলেশনশিপ, এই দুটার মধ্যে যদি আমি একটা রিলেশনশিপ এস্টাবলিশ করি, what is the probability that the person will get heart disease their diet and workout regimen? এবং এটা যদি তুমি ডিফাইন করতে চাও, আউটপুট ইজ মোস্ট লজিস্টিক রিগ্রেশন। এই লজিস্টিক রিগ্রেশনটা হলো, তোমরা হয়তো অন্যভাবে শিখছো, এটা হলো y ইকুয়াল টু একটা ইকুয়েশন পাবা, mx প্লাস c অর mx প্লাস bx প্লাস d, এরকম y ইকুয়াল টু এরকম অনেকগুলো ইকুয়েশন। সেই ইকুয়েশনের প্যারামিটার গুলো দিয়ে দিয়ে তুমি একটা আউটপুট জেনারেট করতে পারো। তার মানে এখানে একটা মডেল ইকুয়েশন ইউ ক্যান জেনারেট, এবং অন দ্য বেসিস অফ দ্যাট মডেল ইকুয়েশন ইউ ক্যান গেট দ্য আউটপুট অফ এনি ভেরিয়েবল। অর্থাৎ তুমি যে কোনো ভ্যালু চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে তুমি একটা মডেল ইকুয়েশন থেকে আউটপুট পাবে। We'll introduce this a naive Bayes model, a type of Bayesian classifier, and more advanced Bayesian network. তাহলে তোমাদের Bayesian classifier পরীক্ষার সময় আর থাকবে, আর Bayesian নেটওয়ার্কও থাকবে। এই দুইটা হলো দুইটা ইয়ার বই থেকে পড়তে হবে, Bayesian classifier and Bayesian network from the Stuart Russell, তোমাদের সরি পিটার নরভিক, যে রেফারেন্স বইটা আছে এটা। A probabilistic framework for solving classification model used both name bias and Bayesian network based on the Bayes theorem. Bayes theorem কি বলছে? X and Y two different variable. যদি দুইটা ভেরিয়েবল হয় এবং দুইটা যদি একটা আরেকটার উপর ডিপেন্ড করে, জয়েন্ট probability of x equal to x, y equals to y, the probability that variable x takes on the value x and variable y that's the value of y. তো এটা তোমরা ইকুয়েশন দেখলে আরো ক্লিয়ার হবে যে কন্ডিশনাল প্রবাবিলিটিটা কি।
কন্ডিশনাল প্রবাবিলিটিটা হলো যে যদি তোমার কোনো কিছু আর একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, যে তুমি যদি ক্লাসে আসাটা তোমার যদি ট্রাফিক জ্যামের উপর ডিপেন্ড করে, যে তুমি ক্লাসে অন টাইমে আসবা কি আসবা না, সেটা যদি তুমি যদি দূরে থাকো, তার মানে ট্রাফিকের উপর অনেক সময় ডিপেন্ড করে। তাহলে এই ট্রাফিক জ্যামটা সাথে বেস করে তুমি যদি কোনো ভেরিয়েবল নিয়ে আসো, তখন এটা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি পাবা, যে তোমার ক্লাসে লেট হওয়া না হওয়া ডিপেন্ড করে টোটালি ট্রাফিক জ্যামের উপরে। একটা সিঙ্গেল প্রবাবিলিটি যে পি অফ এক্স ইকুয়াল টু এক্স, এক্স হ্যাভ এ ভ্যালু অফ এক্স। ফর এক্সাম্পল এরকম যদি হয় যে একটা কয়েন টস করলাম, এখান থেকে এক্স যদি হেড হয়, তাহলে পি অফ হেড ইকুয়াল টু কত আসবে বলো তো? একটা কয়েন টস করলা এবং তুমি বললা Yes, sir. পি অফ এক্স ইকুয়াল টু হেড, সেটার প্রবাবিলিটি কত আসবে? 1/2. 1/2। এখন যদি একটা লুডুর ছক্কার থ্রো করো, এখান 1/6. থেকে 5 পাবা, যদি ফেয়ার লুডো হয় 5 পাবা, তার প্রবাবিলিটি কত হবে? 1/6. 1/6। 1/6। হ্যাঁ, তাহলে এটা হলো সিঙ্গেল প্রবাবিলিটি। যদি জয়েন্ট প্রবাবিলিটি হয় যে এক্স এন্ড ওয়াই, যে তুমি লুডো থেকে 6 পাবা আর কয়েন থেকে হেড পাবা, এটার প্রবাবিলিটি কত? লুডো থেকে 6 আর কয়েন থেকে হেড। So 2/8. না, এটা হবে 1/6 ইন্টু 1/6 1/2, into 1/2. তার মানে 1/12 আসবে। জি। তাহলে এটা হলো জয়েন্ট প্রবাবিলিটি যদি এক্স আর ওয়াই দুইটাই থাকে। আর কন্ডিশনাল প্রবাবিলিটি হলো যে কন্ডিশনাল প্রবাবিলিটি ওয়াই গিভেন অবজারভেশন অফ এক্স। তার মানে তুমি প্রথম যেটা আছে ওয়াই, এইটা তুমি বের করবা, এই ওয়াই এর প্রবাবিলিটি বের করবা, আর এক্স এর প্রবাবিলিটি গিভেন আছে, অর্থাৎ প্রথম যেটা আছে সেটা তুমি বের করবা, যদি অন্যটা দেওয়া থাকে তাহলে এই প্রবাবিলিটিটাকে বলা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি তিন রকম, একটা হলো সিঙ্গেল, একটা জয়েন্ট, আর একটা কন্ডিশনাল। তাহলে বেইস থিওরামটা এই কন্ডিশনাল প্রবাবিলিটির উপরেই ডিপেন্ড করে। The relation of joint and conditional probability P of xy is equal to P of y by x into P of x. দেখো, P of যদি y x xy হয়, P of y by P of x into P of x, আর যদি y টা আগে থাকে তাহলে P of xy equal to P of y। P of xy আর P of yx দুইটাই সেম, দুইটা যদি সেম করো, তারপরে তুমি যদি সাবজেক্ট করো P of y by x is equal to P of xy into P of y divided by P of x, তাহলে this is the Bayes theorem এবং তার ডেরিভেশন প্রসেসটা হলো এটা। তাহলে তোমাদের বেইস থিওরাম প্রমাণও করতে বলতে পারে, অথবা বেইস থিওরাম থেকে তোমাদের কোনো কোশ্চেনও আসতে পারে। স্যার প্রমাণটা তো আর এখানে দেখানো হয়নি, এটা হচ্ছে যে একটা ইকুয়েশন প্রুফ করতে বলছে। প্রমাণের মানে জিস্ট পয়েন্টগুলো দেখানো হয়েছে, আর এটা থিওরি, প্রত্যেকটা স্টেপ কিভাবে আসতেছে সেটার উপর বেস করে তোমরা বই থেকে একটু দেখে নেবা। যে প্রমাণটা হলো এখানে দেখ, আগের স্লাইডটা থেকে আসলো এটা, যে P of xy equal to P of y by x into P of x রিলেশন থেকে, তারপরে তোমরা এখান থেকে দুইটা P of xy একটা, P of yx একটা, যদি P of xy equal to P of yx হয়, তাহলে P of y by x equal to P of x by y into P of y given x। তাহলে তোমরা এটা ফাইনাল বেস থিওরাম। তাহলে আমি যদি একটা প্রবলেমের কথা বলি,
A doctor knows that meningitis cause stiff neck 50% of the time. মেনিনজাইটিস একটা ডিজিজ, যে ডিজিজটা মানুষের ঘাড়ে ব্যথা করতে পারে এবং তার সম্ভাবনা হলো 50%। অর্থাৎ যাদের মেনিনজাইটিস আছে তাদের ঘাড়ে ব্যথা হবে, তার প্রবাবিলিটি 50%। প্রায়র প্রবাবিলিটি যদি আদার্স কিছু ইনফরমেশন থাকে অফ এনি পেশেন্ট হ্যাভিং মেনিনজাইটিস, অর্থাৎ যে কোনো পেশেন্ট, একটা কান্ট্রির যে কোনো পেশেন্টের মেনিনজাইটিস হওয়ার প্রবাবিলিটি হলো 50,000 ভাগের 1 ভাগ। অর্থাৎ এভরি 50,000 পপুলেশনের মধ্যে একজনের থাকতে পারে, মেনিনজাইটিস থাকতে পারে। বাট যাদের মেনিনজাইটিস আছে তাদের 50%-এর ঘাড়ে ব্যথা হবে, স্টিফ নেক। ইজ ইট ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আরেকটা পাইরের প্রবাবিলিটি দেওয়া আছে অফ এনি পেশেন্ট হ্যাভিং স্টিফ নেক ইজ 1/20। যে কোনো রোগীর ঘাড়ে ব্যথা হওয়ার প্রবাবিলিটি হলো 20 জনের একজন। তার মানে যে কোনো রোগীর ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা হলো 20 জনের একজন। যে কোনো রোগীর মেনিনজাইটিস হওয়ার প্রবাবিলিটি হলো 50,000 একজন। আর যে কোনো রোগীর যদি মেনিনজাইটিস থাকে তার ঘাড়ে ব্যথার সম্ভাবনা 50%, অর্থাৎ 20 জন থাকলে 10 জন, every 2 people on. If a patient has a stiff neck, এটা হলো given, what is the probability that they have meningitis? তাহলে তার মেনিনজাইটিস হওয়ার প্রবাবিলিটি কত? যদি একটা মানুষের স্টিফ নেক থাকে তাহলে তার মেনিনজাইটিস হওয়ার প্রবাবিলিটি কত? এখানে যদি তুমি বেস ডট ইউজ করো, এম ফর মেনিনজাইটিস, এস ফর স্টিফ নেক, তাহলে তার মেনিনজাইটিস আছে, গিভেন স্টিফ নেক প্রবাবিলিটি কি? এস বাই এম ইকুয়াল টু পি অফ এম ইনটু পি অফ এস। তাহলে যাদের স্টিফ নেক আছে, মানে মেনিনজাইটিস আছে, তাদের স্টিফ নেকের প্রবাবিলিটি হলো 1/50। পি অফ এন, মেনিনজাইটিস এর প্রবাবিলিটি হলো 50,000 জন এক ভাগ, 1/50,000। পি অফ স্টিফ নেক হওয়ার প্রবাবিলিটি 1/20। সিম্পলিফাই করলে যে স্টিফ নেক আছে না মেনিনজাইটিস আছে, মেনিনজাইটিস প্রবাবিলিটি বের করবা যদি তাদের স্টিফ নেক থাকে, তাহলে 0.0002। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এই প্রবলেমটা বুঝছো? তাহলে সিমিলার প্রবলেম তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। ওকে স্যার।
How to apply Bayes theorem to data mining. Data mining is a part of artificial intelligence. Machine learning is a part of artificial intelligence. Deep learning is a part of artificial intelligence. Also, data science is a part of artificial intelligence. তাহলে ইনিশিয়ালি একটা হোল আমব্রেলা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার অনেকগুলা ব্রাঞ্চ এখন চলে আসছে, যে মেশিন লার্নিং, ডেটা মাইনিং, ডেটা সায়েন্স, ডিপ লার্নিং। হাউ টু অ্যাপ্লাই বেস থিওরাম টু ডেটা মাইনিং অ্যান্ড ডেটা সেটস। ডেটা মাইনিং হলো এই ডেটাগুলো অ্যানালাইসিস করে, ওই মাইন মানে কি, মানে কূপ থেকে খুঁজে তোমার ভ্যালুয়েবল রিসোর্স গুলা নিয়ে আসা। সিমিলারলি ডেটা মাইনিং, আমাদের চারপাশে অসংখ্য ডেটা আছে, বা তোমার কাছে এখন অনেক ডেটা আছে, তার সব ডেটা ভ্যালুয়েবল না। তাহলে যেই ডেটাগুলো ভ্যালুয়েবল সেই ডেটাগুলো খুঁজে বের করার প্রসেসটাই হলো ডেটা মাইনিং। বুঝতে পারছো? তাহলে এখানে জি, একটা স্যার। টেবিল দেখছো, 10টা মানুষের আইডি আছে। এরপর দেওয়া আছে কি রিফান্ড, তারা কি রিফান্ড করে কি করে না, ইয়েস নো ইয়েস নো ইয়েস নো এরকম। ম্যারিটাল স্ট্যাটাস, ইট মে বি সিঙ্গেল অর ম্যারিড। এবং ট্যাক্সেবল ইনকাম, তারা যে ইনকাম করে তার কত পার্সেন্ট বা কত টাকা ট্যাক্স মানে ট্যাক্সেবল ইনকাম আছে, সেটা 120K, 25K, 100K এরকম ট্যাক্সেবল ইনকাম। ইভেট, ইভালুয়েশন দ্য ভ্যালু, নো 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 ইয়েস। তাহলে দিজ আর দ্য প্যারামিটার। এই প্যারামিটার থেকে, ইনপুট থেকে তোমাদেরকে কিছু ভ্যালু বের করতে হবে, রিসোর্স বের করতে হবে এই ডেটা থেকে। সেইটা যে প্রসেসটা, এইটাও আমরা একটু আগে যে বেস থিওরাম যে একটা মেনিনজাইটিস আছে কিনা বেসড অন দ্য স্টিফনেস, তাহলে সেটা যেভাবে ক্যালকুলেট করলাম, ঠিক সিমিলারলি উই ক্যান ইউজ ইট। তোমাকে যদি বলি এখানে রিফান্ড করে তার প্রবাবিলিটি কত, বলো তো, রিফান্ড করে তার প্রবাবিলিটি কত? স্যার 3/10। 3/10। এখানে যারা আছে তারা সিঙ্গেল আছে কত পার্সেন্ট, তার প্রবাবিলিটি কত? 4/10। এখানে যারা আছে তাদের ইনকাম মোর দ্যান 100K কত, তার প্রবাবিলিটি কত? 3/10। স্যার 3/10। 3/10 মোর দ্যান 100 যদি বলি 3/10 না, 220 একটা, 120 একটা, 125। যাদের ইভ্যাড হয়েছে তাদের প্রবাবিলিটি কত? ইয়েস। 3/10। 3/10। তার মানে তুমি এই টেবিল থেকে অনেকগুলো ডেটা কিন্তু তোমার কাছে চলে আসছে। টার্গেট ক্লাস হলো ইভেড, প্রেডিক্টর ভেরিয়েবল হলো রিফান্ড, স্ট্যাটাস, ইনকাম। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ইভেড গিভেন দ্য ভ্যালু রিফান্ড, স্ট্যাটাস আর ইনকাম? যদি এগুলো দেওয়া থাকে তার প্রবাবিলিটিটা কি হবে? তাহলে এখানে বের করবা কি, ইভেডের গিভেন আছে কি রিফান্ড, ম্যারিটাল স্ট্যাটাস আর ট্যাক্সেবল ইনকাম। Tax income। তাহলে এইভাবে কন্ডিশনগুলা তুমি পরপর বসাতে পারো। তাহলে দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ ক্যান ফাইন্ড ইট। তোমাকে বের করতে হবে পি অফ ইভেট গিভেন আর এস আই। তোমাকে ফার্স্টে বের করতে হবে পি অফ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এস, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই। তাহলে টেস্ট ইনস্ট্যান্স কি, রিফান্ড হলো ইয়েস, ম্যারিটাল স্ট্যাটাস হলো ম্যারিড, ইনকাম হলো 60K। তাহলে এখানে তিনটা ভ্যালু দাও তুমি বের করতে পারো, অথবা তোমার যদি ওয়াই বের করবা x1 থেকে xn পর্যন্ত আছে, সেটা দাও বের করতে পারো ইউজিং দিস ফর্মুলা। তাহলে ইভেড ইয়েস, তার প্রবাবিলিটি 3/10, পি অফ ইভেড নো 9/10,
রিফান্ড ইয়েস, রিফান্ড ইয়েস, ইভেন্ট নো, 3/7। এটা 3/7 কিভাবে আসলো বলো তো? স্যার এখানে হচ্ছে যে রিফান্ড হচ্ছে যে কয়টা ইয়েস, তাহলে আমি যদি ইয়েস এর রিফান্ড দেখি 3টা, আর হচ্ছে যে আর ইভেন্ট, ইভেন্ট হচ্ছে যে আমার 7টা নো আছে। অর্থাৎ ইয়েস হলো জি 3/10 আর নো হলো 7/10। তাহলে 3/10 ওভার 7/10, এটা যদি ফাইনালি ক্যালকুলেট করো ইউ উইল গেট 3/7। ইয়েস স্যার, বুঝতে পারছো? ইয়েস স্যার। স্ট্যাটাস ইয়েস না ম্যারিড, ইভেন্ট ইয়েস, এর প্রবাবিলিটি 0/3 কেন বলো তো? ম্যারিড হচ্ছে এখানে স্যার ম্যারিড আর ইভেন্ট ইয়েস এটার স্যার কম্বিনেশন নাই কোনো, সবগুলা নো। স্যার ইভেন্টে যেগুলো ইয়েস আছে ওগুলো হচ্ছে ডিভোর্স, ওখানে কোনো ম্যারিড নেই, এই জন্য হচ্ছে জিরো। 0 এটা। তাহলে এইভাবে তোমরা এখান থেকে ভ্যালুগুলা বের করতে পারবা। এখানে সব স্টেজ গুলো আমি এখানে দিয়ে দিয়েছি, রেজাল্ট গুলা। তাহলে এই এক্সাম্পলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। আর সিমিলার কোনো প্রবলেম তোমাদের আসতে পারে। তাহলে আমি 2টা প্রবলেম তোমাদের আজকে দেখালাম। একটা হলো ডেটা মাইনিং এর জন্য, আর 1 নাম্বার যেটা দেখালাম সেটা সিঙ্গেল প্রবাবিলিটি। তাই 2টার যে কোনো একটা প্রবাবিলিটি তোমাদের পরীক্ষায় আসবে। স্যার এখন কত হচ্ছে মানে যে যে পরীক্ষায় আসবে মানে এটা আসবে না, এরকম একটা আসবে। স্যার এখন আর যে ওটার যে মার্ক, হ্যাঁ এই যে এক্সাম্পলটা দেখলাম, এখন যেটা দেখলাম স্যার, কি বলো? এখন যে এক্সাম্পলটা দেখলাম স্যার,
হ্যাঁ, কি বলতেছিলাম? উৎস? স্যার বললাম কি যে এটার এখানে কি নেভিভাইসটাই ইউজ হচ্ছে, এই যে প্রবাবিলিটি গুলো বের করলাম। হ্যাঁ, হ্যাঁ, সবগুলোতে নেট বায়াসড কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ করছি। কারণ তোমাদের সিলেবাসে আমি বায়াস থিওরামই রেখেছি, আর কিছু না। আর এটার প্রপার্টিজ ক্যারেক্টারিস্টিক্স অফ নেট বায়াস ক্লাসিফায়ার, এটা রোবাস্ট টু আইসোলেশন নয়েজ, হ্যান্ডেলিং মিসিং ভ্যালুস, এবং রোবাস্ট টু ইররেলেভেন্ট ভেরিয়েবলস। এই জিনিসগুলো, এই লেকচারটা খুব ভালো করে দেখবা আজকে। আর স্যার এই আমাদের স্লাইডটা একটা কি টপিক দিচ্ছেন বাকি আমাদের? আছে, সেটা হলো সেই টপিকসটা হলো বেজিয়ার নেটওয়ার্ক। আজকে হলো এই স্লাইডটা দেওয়া আছে তোমাদের ইয়েতে। এখন আমাদের আর একটা টপিক বাকি আছে, বেজিয়ার নেটওয়ার্ক। তাহলে বেস থিওরামটা আজকে দেখালাম, আর বেজিয়ার নেটওয়ার্কটা আরেকটা ক্লাসে দেখাবো। আর এই বৃহস্পতিবারে তোমাদের 11:30-তে, না তোমাদের ক্লাস 10-এ তোমরা একটা ইয়ে দেখাবা, একটা ক্লাস টেস্ট দিয়ে রাখবা। তো এটা অপশনাল, তোমরা যে দিতে চাও, যে দিতে চাও না দিবা। টপিকসটা যদি একটু আমাকে বলতে, কোন টপিকে দিতে চাও? স্যার এইটাতেই দিয়ে নিউরাল দেন। নেটওয়ার্কে দিবা, নাকি ওই ফার্স্ট অর্ডার লজিক ওটার উপরে দিবা, কোনটা? স্যার আজকে যেটা এটার উপরে দেওয়া কোনটা? যায় না, আজকে যেটা পড়ার জন্য। আচ্ছা, তাহলে এটার উপরে দাও, কোনো সমস্যা নেই। যদি তোমরা চাও জি আজকেরটা স্যার, উপরে দিতে পারো। জি স্যার তাহলে আজকে একটু ভালো করে ইন ডিটেল, এখান থেকে কিন্তু পরীক্ষায়ও কোশ্চেন দিব, একটা বা দুইটা কোশ্চেন দিব আর কি। ওকে স্যার, তাহলে বেজ এইটা নেটওয়ার্ক আর বেজিয়ান ক্লাসিফায়ার থেকে 10 থেকে 12 মার্কের কোশ্চেন থাকবে। আজকের লেকচার উপরেই দাও, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। স্যার গত স্লাইডে যেগুলো পড়াইছিলেন ওগুলা কি ওই পর্যন্তই? ওই স্লাইডটা যতটুকু পড়াইছে ততটুকু পড়লেই হবে। আচ্ছা স্যার কয় তারিখে স্যার এক্সাম ডেটটা স্যার? ডেটটা বৃহস্পতিবার। বৃহস্পতিবার কয় তারিখ হয়? 19 তারিখ, 18 18 তারিখে। ঠিক আছে, ঠিক আছে। 10টার সময় কি স্যার? সকাল 10টা স্যার? সকাল 10টা। স্যার ক্লাস্টারিং তো স্যার আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ, ক্লাসটা আনসুপারভাইজড লার্নিং। ওটাও তো স্যার মানে ক্লাসে ভাগ করতেই হেল্প করে ক্লাস্টারিংটা, তাই না? হুম হুম তুমি মাল্টি ক্লাস তাহলে কি স্যার হতে পারে। ক্লাসিফিকেশন এন্ড ক্লাস্টারিং আর কাইন্ড অফ সেম? ক্লাসিফিকেশন এটা হলো যদি সিঙ্গেল লাইন হয়, রিগ্রেশন হয়, তাহলে সেটা তোমার মেশিন লার্নিং। মানে এটা মেইনলি ডিপেন্ড করে যে তুমি ইনপুটে কি দিচ্ছ। তুমি যদি কোনো ফিচার আইডেন্টিফাই করে বলে দাও, তাহলে সেটা মেশিন লার্নিং। আর যদি ফিচার গুলো না বলে দাও, তাহলে সেটা আনসুপারভাইজ বা ডিপ লার্নিং। তাহলে আনসুপারভাইজ গুলো নরমালি ডিপ লার্নিং নিয়ে করে, বুঝতে পারছো? জি স্যার। আর ক্লাস্টারিং মানেই হলো ক্লাসে ভাগ করা, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এরকম। স্যার আলটিমেটলি মানে দুইটার গোল তো সেম, লাইক ক্লাসিফিকেশনেরও তো গোল ক্লাসে ভাগ করা, এন্ড মানে জাস্ট ওটা সুপারভাইজ এন্ড আনসুপারভাইজের ক্ষেত্রে আলাদা করা হয়। হুম সুপারভাইজার হলো তোমার বেসিক্যালি যে ইয়েস, তোমাকে আমি একটা জিনিস দিলাম, এটা কি মনে করো একটা অ্যাপেল অর ব্যানানা। ও যদি খুঁজে পায় তাহলে অ্যাপেল, না পেলে নাই। আর আনসুপারভাইজড হলে সেটা সে বলে দিবে, এই অ্যাপেল গুলো একটা ক্যাটাগরিতে আছে, ব্যানানা গুলো একটা ক্যাটাগরিতে আছে, পিনাট গুলো আরেকটা ক্যাটাগরিতে আছে। ও সবগুলো আলাদা আলাদা ক্লাস করে বলে দিবে। জি স্যার। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি, ইউ ক্যান লিভ নাও টুডে।
আসসালামু আলাইকুম।